বাবার সোফা সরানোর সিদ্ধান্তর পেছনে স্রোতেরই হাত আছে বলে এবার স্রোতকে ভুল বুঝলো সার্থক। এমন ধরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। স্রোত বলতে থাকে যে স্যার এরকম করে আপনি আপনার বাবার সাথে কেন কথা বলছেন বলুন তো। আপনি ভুলে যাবেন না যে উনি কিন্তু গুরুজন, আর তার থেকেও বড় কথা উনি আপনার বাবা। উনি যদি কোনো সিদ্ধান্ত নিয়েও থাকে তাহলে অবশ্যই আপনার ভালো হবে তার জন্যই নিয়েছে। অন্যদিকে এই কথা বলা মাত্র সার্থক বলে থাকে যে হ্যাঁ তুমি তো এটাই বলবে, আসলে তোমার মতলবটাই তো এটা ছিল যে অষ্টমঙ্গলার সুযোগটাকে কাজে লাগিয়ে আমার অবর্তমানে আমাদের রুম থেকে সেই সোফাটাকে সরিয়ে দেওয়া, তাই তো? আর সেই উদ্দেশ্য তোমার হাসিল করা হয়ে গিয়েছে, তার জন্য এখন তুমি বাবার কাছে ভালো সাজার চেষ্টা করছো, তাই তো? তোমার অ্যাসিস্ট্যান্টগুলো কিন্তু তোমার অক্ষরে অক্ষরে কথা পালন করেছে, এবার তুমি নিশ্চয়ই খুশি হয়েছো। একদম আমার সামনে একা সাজার চেষ্টা করবে না। সো তুমি কি মনে করছো যে এরকম করে তুমি ড্যাব ড্যাব করে আমার দিকে তাকিয়ে চোখের জল ফেললে কি আমি তোমাকে সাধু বলে ভেবে নেবো? সেরকমটা একদমই না। আমি ঠিক বুঝতে পেরেছি যে তোমার আসল উদ্দেশ্যটা ঠিক কী। তখন স্রোত বলতে থাকে যে স্যার ভালোই তো হয়েছে, অন্তত আপনি কিছুটা হলেও তো আমাকে বুঝতে শিখেছেন, না হয় ভুলভাবেই বুঝলেন কিন্তু তাও বুঝতে তো শিখেছেন। তখন সার্থকের বাবা বলতে থাকে যে সার্থক, কেন জানি না আমার সবসময় সন্দেহ হয় যে তুমি ওই সোফাটা অন্য কোনো কারণে নয়, তোমরা হয়তো বা একে অপরের থেকে আলাদা শোয়ার জন্য সেই সোফাটা এনেছো। আমি কি খুব একটা ভুল বললাম? তখন সার্থক বলতে থাকে যে যদি বাবা এনেও থাকি সেটা সম্পূর্ণরূপে আমাদের হাজব্যান্ড ওয়াইফের পার্সোনাল ম্যাটার, সেখানে তুমি কী করে নিজের ইনভলভমেন্ট রাখো বলো তো। তখন সার্থকের বাবা বলতে থাকে যে দেখো সার্থক, কোনো না কোনোভাবে তো তোমাদের জীবনের সাথে আমিও জুড়ে গিয়েছি, কারণ তোমাদের বিয়েটা তো আফটার অল আমার জন্যই হয়েছে। আর তুমি তো নিজের মুখে সবসময় মেয়েটাকে ছোটো করানোর জন্য এই কথাগুলো বলে রাখো যে আমার কারণে নাকি তুমি বাধ্য হয়েছো স্রোতকে বিয়ে করার জন্য। তাহলে স্রোতের অধিকারটা স্রোতে ফিরিয়ে দেওয়ার জন্য তো অবশ্যই আমার ওর হয়ে লড়াই করতে হবে। আর তার জন্যই আমি নিজের দায়িত্ব কর্তব্য বোধ থেকেই স্রোতের অধিকারটা স্রোতকে বুঝিয়ে দেওয়ার জন্য এই কাজটা করেছি। তাতে যদি তোমার এতটাই আপত্তি থেকে থাকে তাহলে তুমি আমাকে যে শাস্তি দিবে আমি সেটা মাথা পেতে নিতে রাজি আছি। অন্যদিকে সার্থকের বিষয়ে উনি বলতে থাকে সার্থক, তুই কি মান সম্মান সব কিছু জলাঞ্জলি দিয়ে ফেলেছিস না কি রে? বলতো তুই কি ভুলে গেছিস যে তুই তোর বাপের সাথে কথা বলছিস? আমার তো কেন জানি না এখন মনে হচ্ছে যে তুই যতই উচ্চশিক্ষায় শিক্ষিত হোস না কেন, তোর মধ্যে এখনও সেই বড়দের সাথে কী করে কথা বলতে হবে সেই শিক্ষাটাই তোর মধ্যে ভালোভাবে ঢোকেনি। তখন সার্থক বলতে থাকে যে হ্যাঁ, আমাকে তো এসব কথা বলবেই। তুমি এটা কেন স্বীকার করছো না পিসিমণি যে আমার অবর্তমানে স্রোত তোমাদেরকে এই কথাগুলো বলে গিয়েছে যে তোমরা যাতে এই ইচ্ছাকৃতভাবে আমার অবর্তমানে এই সোফাটা সরিয়ে ফেলো। আর স্রোত তোমার উদ্দেশ্যটা যে এতটা নোংরা ছিল সেটা কোনোদিন কল্পনাও করতে পারিনি। যদি কল্পনা করতাম না তাহলে হয়তো বা তোমার মান সম্মান রক্ষার খাতিরে আমি একটা রাত গোটা ওখানে কাটাতাম না, যেখানে কিনা আমার এতটা কষ্ট হয়েছে। তা সত্ত্বেও আমি মুখ বুজে সব কষ্ট সহ্য করে ও বাড়িতে পড়েছিলাম শুধুমাত্র তোমার মুখ চেয়ে। কিন্তু এখন তো দেখছি না সেটাও আমি ভুলই করেছি। অন্যদিকে স্রোত বলতে থাকে যে স্যার আমার জন্য এতটা কষ্ট আপনাকে কে পোহাতে বলেছে বলুন তো? আমি একটা বাহিরের মেয়ে বলে কথা, বাহিরের মেয়ের জন্য আপনি এতটা কষ্ট কেনই বা সইতে গেলেন? আর তার থেকে বড় কথা, আমার তো আজকে ভেবেও খারাপ লাগছে যে আমার কারণে আপনাকে এতটা কষ্ট পোহাতে হলো। আমার বাপের বাড়িতে আপনার এতটা কষ্ট হয়েছে, আপনি যদি তখনই আমাকে বলতেন তাহলে সেই সময়ই আমি বাড়িতে ফিরে আসতাম। তাহলে কোনো না কোনোভাবে অবশ্যই আপনাকে এই কষ্ট থেকে একটু হলেও আমি রেহাই দেওয়াতে পারতাম, তাই না? তখন এই কথা বলে আমার সার্থক বলতে থাকে যে এরকম করে মুখে মুখে তর্ক করলে তো আর সব অন্যায়ের মাফ হয়ে পাওয়া যায় না, বুঝেছো তো স্রোত? তাই নিজের অন্যায়গুলো স্বীকার করতে শিখো, সেটাই তোমার ভবিষ্যতে কাজে লাগবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।